প্রতিটা ভূমিকম্প সাধারণত 3টা স্তরে সংঘটিত হয়। প্রথম ধাপে থাকে ফোরশক। ফোরশকের মাত্রা সাধারণত 3 থেকে 5, কখনো আবার তার চেয়ে বেশিও হতে পারে। কোনো এলাকায় যখন এমন কম্পন অনুভূত হয়, এরপরই আশঙ্কা তৈরি হয় মূল কম্পন অর্থাৎ মেইন শকের। ফোরশক আসলে মেইন শকের আগের প্রকৃতির দেওয়া এক প্রাক সতর্কবার্তা। কিন্তু প্রশ্ন হলো 21 নভেম্বর বাংলাদেশে যে 5.7 মাত্রার ভূমিকম্প হলো, সেটা কি মেইন শক ছিল নাকি ফোরশক? এটা জানতে হলে অপেক্ষা করতে হবে আফটার শকের জন্য। আফটার শক হলো মূল ভূমিকম্পের পরে ঘটে যাওয়া ছোট কিংবা মাঝারি মাত্রার কম্পন, এবং ঠিক সেটাই ঘটেছে। দেশ যখন 21 নভেম্বরের ভূমিকম্পে আতঙ্কিত, তারপর দিনই 22 নভেম্বর আবারও 4.3 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। প্রায় 31 ঘন্টার ব্যবধানে ঢাকা ও এর আশেপাশে 4টি ভূমিকম্প আঘাত এনেছে। এটা শুনে অনেকেই আপনারা হয়তো নিশ্চিন্ত হচ্ছেন, কিন্তু সত্য হলো যে ভূমিকম্প সম্পর্কে নিখুঁত প্রেডিক্ট করা এখনো আমাদের বিজ্ঞান আর প্রযুক্তির পক্ষে সম্ভব না। আর এর প্রমাণ আমরা দেখেছি তুরস্ক, নেপাল আর আফগানিস্তানের মতো দেশগুলোতে, যেখানে ভূমিকম্পের কারণে শহরের পর শহর মাটির সাথে মিশে গিয়েছে। হাজার হাজার মানুষ মুহূর্তেই প্রাণ হারিয়েছে। কেউ ছিলেন প্রার্থনারত, কেউ ঘুমের মধ্যে, কেউ হয়তো পরের দিনের পরিকল্পনা করছিলেন, কিন্তু তাদের আর পরের সূর্যোদয় দেখার সুযোগ হয়ে ওঠেনি। এত ভয়াবহ ইতিহাস, এত সতর্কতা, এত উদাহরণ থাকা সত্ত্বেও আমাদের বাংলাদেশ এখন কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না? কেন নেই শক্ত নিরাপত্তা কোড কিংবা নেই নিয়মিত তদারকি, প্রস্তুতি বা প্রশিক্ষণ? বুয়েটের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারি জানিয়েছেন যে এই সপ্তাহেই আরও 20 বারের মতো ছোট থেকে বড় মাত্রার ভূমিকম্প হতে পারে। প্রকৃতি যখন বারবার আমাদের সংকেত দিয়েই যাচ্ছে আসন্ন ধ্বংসলীলার, তখন প্রশ্ন একটাই, আমরা কি সত্যি প্রস্তুতি নিচ্ছি, নাকি ভবিষ্যতের সেই বিপর্যয় বাংলাদেশের আরেকটা কালো অধ্যায় হয়ে লেখা হবে? এত সম্ভাবনা, ঝুঁকি এবং আমাদের কি করণীয়, কার কাছ থেকে শেখা উচিত, কাদের মডেল অনুসরণ করা উচিত, সবকিছু নিয়েই থাকছে দ্য সাইলেন্ট চ্যাপ্টারের আজকের পর্ব। ভয়াবহ ভূমিকম্পের আতঙ্কে পুরো রাজধানী। ছোট ছোট ভূমিকম্পের পর আসতে পারে বড় ভূমিকম্প, এমন শঙ্কার কথা বলছেন বিশেষজ্ঞরা। মাটির 10 কিলোমিটার গভীরে উৎপত্তি হওয়া ভূমিকম্পে সারা দেশে অন্তত 10 জনের মৃত্যু হয়েছে। আহতদের সংখ্যা 6 শতাধিক। 36 ঘন্টার ব্যবধানে ভূমিকম্পে আবারও কেঁপে উঠল রাজধানী ঢাকা। সন্ধ্যা 6:06 এই ভূকম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলে ভূমিকম্পটির মাত্রা 3.7 ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাহলে ঢাকা শহর হয়ে যাবে মৃত্যুপুরী, এবং সরকার হয়তো বাধ্য হবে ঢাকা শহরকে পরিত্যক্ত নগরী হিসাবে ঘোষণা করতে। বাংলাদেশ ভূমিকম্পের থাবায় বারবার কেঁপে উঠেছে। এখন থেকে 128 বছর আগে 1897 সালে যখন বাংলাদেশ ছিল ভারতের অন্তর্ভুক্ত, তখন গ্রেট ইন্ডিয়ান আর্থকোয়েক নামের ভূমিকম্প এদেশের উত্তর পূর্ব অঞ্চলে আঘাত হানে, যার মাত্রা ছিল 8.7 রিক্টার স্কেল। এই ভূমিকম্পে শুধু সিলেটেই মারা যান 545 জন, আর ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় 50 লাখ রুপি। এটা ছিল ইতিহাসের এক অমোঘ সতর্কবার্তা। এরপর 1918 সালে শ্রীমঙ্গলে ভূমিকম্প আবার আঘাত হানে, যার মাত্রা ছিল 7.6। দীর্ঘ নীরবতার পরে 1997 সালে এক বছরে 2টা ভূমিকম্পে বাংলাদেশ কেঁপে ওঠে আবার। প্রথমটা 8 মে সিলেটে, মাত্রা ছিল 5.2, এবং মাত্র 6 মাসের ব্যবধানে 21 নভেম্বর দ্বিতীয়টি আঘাত হানে, যার মাত্রা 6.1। এরপর 2003 সালের 27 জুলাই মালভূমি ও বান্দরবানে আবারও কম্পনের ঢেউ ছড়িয়ে পড়ে, যার মাত্রা 5.6। সর্বশেষ 2025 সালের 21 নভেম্বর বাংলাদেশ আবারও সম্মুখীন হয় ভূমিকম্পের ভয়াল থাবার। এটার মাত্রা ছিল 5.7 রিক্টার স্কেল। এই কম্পনের ফলে এখন পর্যন্ত নিহত হয়েছে 10 জন এবং আহত 600-রও বেশি। এই 1.5 শতাব্দীর আতঙ্ক আমাদের শিখিয়েছে প্রকৃতির আঘাত অতীতের গল্প নয়, বরং আজও আমাদের সঙ্গে ছায়া হিসেবে বসবাস করছে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশের কোন কোন অঞ্চলে এই ভূমিকম্পের আশঙ্কা সবচেয়ে বেশি? প্রথমে বলা যাক বাংলাদেশের দক্ষিণাঞ্চল নিয়ে। এখানে অবস্থিত বরিশাল, খুলনা, পটুয়াখালী। এই এলাকা সরাসরি কোনো সক্রিয় টেকটনিক প্লেটের উপর নেই, তাই এখানে ভূমিকম্পের ঝুঁকি তুলনামূলকভাবে কমই বলা যায়। কিন্তু সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হল দেশের উত্তর পূর্ব অঞ্চল, সিলেট ও পার্বত্য চট্টগ্রাম।
বাংলাদেশের ভূমিকম্পের মূল উৎপত্তিস্থল এই এলাকা। নগর পরিকল্পনায় দুর্বলতা, অপরিকল্পিত ভবন নির্মাণ এবং সক্রিয় ফল্ট লাইন থাকার কারণে বড় ঝুঁকি রয়েছে সিলেটে। সিলেট, যেখানে আছে দুইটা সক্রিয় ফল্ট, ডাউকি ফল্ট এবং হিংস ফল্ট। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই এলাকায় অবস্থিত 11 মিলিয়ন বর্গ কিলোমিটারের বিশাল টেকটনিক প্লেট, যার নাম ইন্ডিয়ান প্লেট। এরপর চট্টগ্রাম, যেখানে আছে 3টা সক্রিয় ফল্ট, ত্রিপুরা ফোল্ড বেল্ট, চিটাগাং হিল ট্র্যাক্টস ফলস আর ফেনী ফল্ট, যা মাঝারি থেকে ছোট ভূমিকম্প তৈরি করতে সক্ষম। এদিকে মধ্যম ঝুঁকির এলাকায় রয়েছে দিনাজপুর, কুমিল্লা এবং ঢাকা। কিন্তু প্রশ্ন হলো, ঢাকা যেখানে কোটি মানুষ বসবাস করছে, পুরনো ভবন আর দুর্বল নির্মাণ ব্যবস্থা, এই শহর কি সত্যি প্রস্তুত বড় কোনো ভূমিকম্পের জন্য? ঢাকা বাংলাদেশের রাজধানী। এখানে বসবাস করে প্রায় 4 কোটি মানুষ এবং এ শহরে রয়েছে 22 লাখেরও বেশি ভবন। সংখ্যার দিক থেকে এটা একটা মেগা সিটি এবং এই তকমাই ঢাকাকে ভূমিকম্প সহ যে কোনো বড় ধরনের দুর্যোগের জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ করে তুলেছে। 21 নভেম্বরের সাম্প্রতিক ভূমিকম্প যদি আর কিছুক্ষণ বেশি দীর্ঘস্থায়ী হতো, তবে ভেঙে পড়তো ঢাকার কয়েক লাখ ভবন। আর ভবিষ্যতে যদি ঢাকায় বড় মাত্রার ভূমিকম্প আঘাত হানে, এই শহর রূপ নেবে এক পারফেক্ট ডিজাস্টার সিটিতে। বুয়েক সেসমিক সার্ভে 2022 অনুযায়ী ঢাকায় যদি 7.5 মাত্রার ভূমিকম্প হয়, তাহলে 78,000 ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। 2 থেকে 3 লাখ ভবন মাঝারি থেকে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে। মৃত্যুর সংখ্যা ছাড়াতে পারে কয়েক লাখ। ঢাকার 22 লাখ ভবনের মধ্যে প্রায় 75% বিএনবিসি বা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড মেনে তৈরি হয়নি। যদি ভবিষ্যতে কখনো 6 থেকে 7 মাত্রার একটা ভূমিকম্প এই শহরে আঘাত হানে, তাহলে 8 থেকে 10 লাখ ভবন অনায়াসেই ধসে পড়বে। 6.9 মাত্রার ভূমিকম্প হলে ঢাকায় ধসে পড়বে 8.5 লাখের বেশি ভবন, প্রাণ হারাবে লাখো মানুষ। রাজুকের গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। বিশেষ করে পুরনো ঢাকায় ভবনগুলো দাঁড়িয়ে আছে একেবারে একটা অপরটার গা ঘেঁষে। এখানে একটা ভবন ধসে পড়লে শুধু সেটাই না, তার সাথে আশেপাশের প্রায় 3 থেকে 4টা ভবনকে ক্ষতিগ্রস্ত, এমনকি ভেঙেও ফেলতে পারে। এই ডোমিনো এফেক্ট কয়েক সেকেন্ডে পুরো এলাকাটাকে পরিণত করতে পারে এক বিশাল ধ্বংসস্তূপে। কয়েক সেকেন্ডেই তৈরি হবে 7 কোটি টনেরও বেশি ধ্বংসস্তূপ। এমন পরিস্থিতিতে মৃত্যুর সংখ্যা পৌঁছাতে পারে 2 থেকে 5 লাখেরও বেশি। এবং আরো দুঃখজনক বিষয় হলো, যখন মানুষ আতঙ্কে ঘর থেকে বের হতে চাইবে, ঢাকায় এমন কোনো বিশেষ জায়গাই নেই যেখানে মানুষ নিরাপদে দাঁড়াতে পারে। নেই সংগঠিত জরুরি অবকাঠামো, ফায়ার সার্ভিস ঢুকতে পারবে না, চিকিৎসা সেবা থমকে যাবে এবং রেস্কিউ কার্যক্রম শুরু করাই হয়ে উঠবে এক ধরনের বড় চ্যালেঞ্জ। এই পর্যায়ে গিয়ে দেশের প্রাণকেন্দ্র ঢাকা, যে শহর প্রতিদিন লক্ষ মানুষের জীবনের ভরসা, সেটা কি হয়তো পরিত্যক্ত ঘোষণা করা ছাড়া আর কোনো পথই খোলা থাকবে না। যে ভূমিকম্পের কথা আমরা বলছি, আশঙ্কা করছি, সেটা যদি আসলেই ঘটে, তাহলে ঢাকা শহর হয়ে যাবে মৃত্যুপুরী এবং সরকার হয়তো বাধ্য হবে ঢাকা শহরকে পরিত্যক্ত নগরী হিসাবে ঘোষণা করতে। ভূমিকম্পের পর প্রথম 30 মিনিটকে বলা হয় গোল্ডেন আওয়ার। এই কয়েক মিনিটে সবচেয়ে বেশি প্রাণ বাঁচানো যায়। কিন্তু ঢাকার বাস্তবতায় সরু গলি, অবৈধ নির্মাণ, যেখানে সেখানে পার্কিং গোল্ডেন আওয়ারকে সরাসরি ডেড আওয়ারে পরিণত করবে। একটা গবেষণা দেখা গিয়েছে যে ঢাকা শহরের 65% মানুষ জানে না ভূমিকম্প কিভাবে মোকাবেলা করতে হয়। এর ফলে মৃত্যু আর হতাহতের সংখ্যা আরও বেড়ে যায়। বাংলাদেশে বড় ভূমিকম্প হলে সবচেয়ে আগে যে জিনিসটা হবে, সেটা হলো যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়বে। বিদ্যুৎ থাকবে না, নেটওয়ার্ক থাকবে বন্ধ, ইন্টারনেট হয়ে পড়বে অচল। কোনো ধ্বংসস্তূপের নিচে মানুষ বেঁচে থাকলেও বাইরে তথ্য পৌঁছাতে পারবে না। দেশের ভেতরেই সৃষ্টি হবে ইনফরমেশন ব্ল্যাকআউট। টোকিও বিশ্বের 1 নম্বর মেগা সিটি, যেখানে বসবাস করে প্রায় 3.7 কোটি মানুষ। পৃথিবীর বুকে সবচেয়ে ভূমিকম্প প্রবণ এলাকার মধ্যে জাপানের রাজধানী টোকিও প্রধান, যেখানে প্রতি বছর 256 থেকে 284টা পর্যন্ত ভূমিকম্প হয়। শেষ 10 বছরে জাপানের 10টা বড় ভূমিকম্পের মধ্যে 9টাই ঘটেছে টোকিওতে। আর এখন প্রশ্ন আসে, এত ভয়াবহ ঝুঁকির মাঝেও জাপান কিভাবে তাদের শহর, মানুষ এবং অবকাঠামোগুলোকে এত নিখুঁতভাবে নিয়ন্ত্রণে রেখেছে? Japan is one of the world's most earthquake-prone countries, and a long history of disasters has made them one of the best prepared to withstand them. টোকিও তাদের শহরকে বাঁচাতে ব্যবহার করছে প্রযুক্তি, শৃঙ্খলা আর বিজ্ঞান, সবকিছুর সমন্বয়।
আর এখানেই মনের মধ্যে প্রশ্নটা জাগে যে জাপান কিভাবে একটা ভূমিকম্প প্রবণ শহরকে বানিয়েছে আর্থকোয়েক প্রুফ। প্রথমে আসি ভবনের নিরাপত্তা প্রযুক্তিতে। জাপানের প্রায় সব ভবন তৈরি হয় কঠোর বিল্ডিং সাইসমিক কোড মেনে। ভবনের নিচে ইনস্টল থাকে বেস আইসোলেশন সিস্টেম, যা ভূমিকম্পের কম্পন শোষণ করে নিচেই আটকে রাখে। সাথে থাকে ভাইব্রেশন কন্ট্রোল সিস্টেম, যা ভবনের দুলনি প্রায় 40 থেকে 60% পর্যন্ত কমিয়ে দেয়। এরপর আসে সেখানকার মানুষদের প্রস্তুতি। জাপানের প্রতিটা নাগরিককে নিয়মিতভাবে আর্থকোয়েক ড্রিল নামে ভূমিকম্প মোকাবেলার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়। শিশু, শিক্ষার্থী, কর্মজীবী, স্কুল, অফিস, বাসা সব জায়গায় বছরে কয়েকবার মক ড্রিল বাধ্যতামূলক। সম্পূর্ণ শহর জুড়ে রয়েছে এমার্জেন্সি ব্রডকাস্ট সিস্টেম। ভূমিকম্প শুরু হওয়ার 10 সেকেন্ড আগেই মোবাইলে সতর্কবার্তা পাঠানো হয়। এটাই বিশ্বের সবচেয়ে দ্রুতগতির আর্থকোয়েক আর্লি ওয়ার্নিং সিস্টেম। এই কয়েক সেকেন্ডের মধ্যেই ট্রেন থেমে যায়, লিফট লক হয়ে যায়, মানুষ নিরাপদ অবস্থানে চলে যায়। আরেকটা বড় বিপদ ছিল আগুন। জাপানের ইতিহাসে ভূমিকম্পের পর বহু মানুষের মৃত্যু হয়েছে অগ্নিকাণ্ডে। সমাধান অটোমেটিক গ্যাস লাইন শাটডাউন আর শহর জুড়ে ফায়ারপ্রুফ রোড। আর এগুলো আগুনকে ছড়িয়ে পড়তে দেয় না। এছাড়া সবচেয়ে মানবিক উদ্যোগ টোকিও শহরের মাঝেই রয়েছে বিশাল ইভ্যাকুয়েশন পার্কস, যেখানে একসাথে কয়েক লক্ষ মানুষ আশ্রয় নিতে পারে। খাবার, পানি, টয়লেট, চিকিৎসা ব্যবস্থা সবই প্রস্তুত অবস্থায়। এগুলো তো মূল কয়েকটা স্তম্ভের কথা বললাম। এর বাইরে আরও অসংখ্য প্রযুক্তি, নীতিমালা, গবেষণা এবং টিমওয়ার্ক জাপানকে তৈরি করেছে আর্থকোয়েক প্রুফ। ফেব্রুয়ারি 2023 সূর্যোদয়ের আগেই তুরস্ক কেঁপে ওঠে 7.8 রিক্টার স্কেলের ভূমিকম্পে। এই ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারায় 53,000-এরও বেশি মানুষ। হতাহতের সংখ্যা ছড়িয়ে যায় 1 লাখ। প্রায় 4 মিলিয়ন ভবন সরাসরি ধ্বংস কিংবা ক্ষতিগ্রস্ত হয়, আর ক্ষতির পরিমাণ গিয়ে দাঁড়ায় 157.8 বিলিয়ন মার্কিন ডলারে। In southern Turkey, buildings crumble like sand. প্রথমে মনে হতে পারে সবই শুধু ভৌগোলিক অবস্থানের কারণে। হ্যাঁ, তুরস্ক ভূমিকম্প প্রবণ এলাকা, কিন্তু প্রকৃত ক্ষতির মূল কারণ হল ভবন নির্মাণে নিরাপত্তা কোড মানা হয়নি। নজরদারি আর তদারকিও ছিল অত্যন্ত দুর্বল, আর রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ এবং দুর্নীতি আরও ক্ষয়ক্ষতির মাত্রা বাড়িয়েছে। এছাড়াও সাধারণ মানুষ প্রশিক্ষণহীন এবং প্রযুক্তিগত সহায়তার বাইরে থাকায় তারা নিজেদের রক্ষা করতে পারেনি। আমাদের বাংলাদেশের মেগা সিটি ঢাকার অবস্থাও কিন্তু একই রকম। না আছে সঠিক তদারকি, না প্রশিক্ষণ। আমরা বারবার ভয়াবহতার সাক্ষী হলেও আমাদের টনক নড়ে না যতক্ষণ পর্যন্ত বিপর্যয় নিজের ঘাড়ে এসে না পড়ে। আর যখন টনক নড়ে, তখন আর কিছুই করার থাকে না। তাই এখন সিদ্ধান্ত আমাদেরকেই নিতে হবে। আমরা কি তুরস্কের মতো বিপর্যস্ত ও অসহায় হব, নাকি জাপানের মতো প্রস্তুত আর সুরক্ষিত?